বন্ধুরা, আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থ থেকে স্মৃতিচিত্র ভানু সিংহের কবিতা অংশটি পাঠ করে শোনাচ্ছি। যদি আমার পাঠ ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং আমার এই অংশটিকে লাইক কমেন্ট করবার অনুরোধ রইল। ভানু সিংহের কবিতা। পূর্বেই লিখিয়াছি, শ্রীযুক্ত অক্ষয়চন্দ্র সরকার ও শারদাচরণ মিত্র মহাশয় কর্তৃক সংকলিত প্রাচীন কাব্য সংগ্রহ আমি বিশেষ আগ্রহের সহিত পড়িতাম। তাহার মৈথিলী মিশ্রিত ভাষা আমার পক্ষে দুর্বোধ ছিল, কিন্তু সেই জন্যই এত অধ্যবসায়ের সঙ্গে আমি তাহার মধ্যে প্রবেশ চেষ্টা করিয়াছিলাম। গাছের বীজের মধ্যে যে অঙ্কুর প্রচ্ছন্ন, মাটির নিচে যে রহস্য অনাবিষ্কৃত, তাহার প্রতি যেমন একটি একান্ত কৌতূহল বোধ করিতাম, প্রাচীন পদকর্তাদের রচনা সম্বন্ধেও আমার ঠিক সেই ভাবটা ছিল। আবরণ মোচন করিতে করিতে একটি অপরিচিত ভাণ্ডার হইতে একটি আধটি কাব্যরত্ন চোখে পড়িতে থাকিবে, এই আশাতেই আমাকে উৎসাহিত করিয়া তুলিয়াছিল। এই রহস্যের মধ্যে তলাইয়া দুর্গম অন্ধকারের মধ্যে রত্ন তুলিয়া আনিবার চেষ্টায় যখন আছি, তখন নিজেকেও একবার এইরূপ রহস্য আবরণে আবৃত করিয়া প্রকাশ করিবার একটা ইচ্ছা আমাকে পাইয়া বসিয়াছিল। ইতিপূর্বে অক্ষয়বাবুর কাছে ইংরাজি বালক কবি চ্যাটার্টনের বিবরণ শুনিয়াছিলাম। তাহার কাব্য যে কিরূপ তাহা জানিতাম না। বোধ করি অক্ষয়বাবুও বিশেষ কিছু জানিতেন না, এবং জানিলে বোধহয় রসভঙ্গ হইবার পূর্বে সম্পূর্ণ সম্ভাবনা ছিল। কিন্তু তাহার গল্পটার মধ্যে যে একটা নাটকীয়ানা ছিল, সে আমার কল্পনাকে খুব সরগরম করিয়া তুলিয়াছিল। চ্যাটার্টন প্রাচীন কবিদের এমন নকল করিয়া কবিতা লিখিয়াছিলেন যে অনেকেই তাহা ধরিতে পারে নাই। অবশেষে 16 বছর বয়সে সেই হতভাগ্য বালক কবি আত্মহত্যা করিয়া মরিয়াছিলেন। আপাতত ওই আত্মহত্যার অনাবশ্যক অংশটুকি হাতে রাখিয়া কোমর বাঁধিয়া দ্বিতীয় চ্যাটার্টন হইবার চেষ্টায় প্রবৃত্ত হইলাম। একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনের ছায়াঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরের খাটের উপর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম, গহন কুসুম কুঞ্জ মাঝে। লিখিয়া ভারী খুশি হইলাম। তখনই এমন লোককে পড়াইয়া শোনাইলাম, বুঝিতে পারিবার আশঙ্কা মাত্র যাহাকে স্পর্শ করিতে পারে না। সুতরাং সে গম্ভীরভাবে মাথা নাড়িয়া কহিল, বেশ তো, এ তো বেশ হইয়াছে। পূর্বলিখিত আমার বন্ধুটিকে একদিন বলিলাম, সমাজের লাইব্রেরি খুঁজিতে খুঁজিতে বহুকালের একটি জীর্ণ পুঁথি পাওয়া গিয়াছে। তাহা হইতে ভানুসিংহ নামক কোনো প্রাচীন কবির পদ কপি করিয়া আনিয়াছি। এই বলিয়া তাহাকে কবিতাগুলি শোনাইলাম। শুনিয়া তিনি ভীষণ বিচলিত হইয়া উঠিলেন। কহিলেন, এ পুঁথি আমার নিতান্তই চাই। এমন কবিতা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়াও বাহির হইতে পারিত না। আমি প্রাচীন কাব্য সংগ্রহ ছাপিবার জন্য ইহা অক্ষয়বাবুকে দিব। তখন আমার খাতা দেখাইয়া স্পষ্ট প্রমাণ করিয়া দিলাম, এ লেখা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়া নিশ্চয়ই বাহির হইতে পারে না, কারণ এ আমার লেখা। বন্ধু গম্ভীর হইয়া কহিলেন, নিতান্ত মন্দ হয় নাই। ভানুসিংহ তখন ভারতীতে বাহির হইতেছিল। ডাক্তার নিশিকান্ত চট্টোপাধ্যায় মহাশয় তখন জার্মানিতে ছিলেন। তিনি ইউরোপীয় সাহিত্যের সহিত তুলনা করিয়া আমাদের দেশের গীতিকাব্য সম্বন্ধে একখানি চুটি বই লিখিয়াছিলেন। তাহাতে ভানুসিংহকে তিনি প্রাচীন পদকর্তা রূপে যে প্রচুর সম্মান দিয়াছিলেন, কোনো আধুনিক কবির ভাগ্যে তাহা সহজে জোটে না। এই গ্রন্থখানি লিখিয়া তিনি ডাক্তার উপাধি লাভ করিয়াছিলেন। ভানুসিংহ যিনিই হন, তাহার লেখা যদি বর্তমান আমার হাতে পড়িত, তবে আমি নিশ্চয়ই ঠকিতাম না, একথা আমি জোর করিয়া বলিতে পারি। উহার ভাষা প্রাচীন পদকর্তার বলিয়া চালাইয়া দেওয়া অসম্ভব ছিল না, কারণ এ ভাষা তাহাদের মাতৃভাষা নহে, ইহা একটি কৃত্রিম ভাষা। বিভিন্ন কবির হাতে ইহার কিছু না কিছু ভিন্নতা ঘটিয়াছে, কিন্তু তাহাদের ভাবের মধ্যে কৃত্রিমতা ছিল না। ভানুসিংহের কবিতা একটু বাজাইয়া
বা কষিয়া দেখিলেই তাহার মেকি বাহির হইয়া পড়ে। তাহাতে আমাদের দিশি নহবতের প্রাণ গলানো ঢালা সুর নাই। তাহা আজকালকার সস্তা অর্গানের বিলাতি টুংটাং মাত্র।